যেমন যুগ যুগ ধরে দেখে আসা পিছনের যে সমস্যাটা ছিল এখনো পর্যন্ত সেই সমস্যাটা সেই জিনিসটা আছে। সেটা হলো বাংলাদেশ হলো গণতান্ত্রিক একটা রাষ্ট্র। এখানে অনেক দল থাকবে, থাকবে না? রাগ হচ্ছে আপনাদের? মানে মনে চিন্তা করতেন কি যে অপ্রয়োজনীয় কথা বলে গেছি? কথা কয় না, অপ্রয়োজনীয় মনে হচ্ছে বিষয়টা, তাহলে কথা বলে। গণতান্ত্রিক দেশ হিসাবে আমাদের অনেক দল আছে না? বাংলাদেশে অনেক দল আছে। সবাই মিলে কি এক দল করবে এটা কি কোনো আবশ্যকতা আছে? সবাই আমি এক দলে হয়ে যাব, তাহলে বোঝা যায় যিনি রাজনীতি করবেন ওনার বিপরীত একটা গ্রুপ থাকে। হ্যাঁ, বিপরীত অপোজিট একটা দল প্রত্যেকটা দলে থাকবে। এর মধ্যে যার রোল এক হয় ক্লাসে, যার রোল ক্লাসের মধ্যে এক, ওই ছাত্রটার প্রতি মানে কম্পিটিটার কিন্তু পুরো ক্লাসের সবাই। আমি বুঝাইতে পারি নাই মনে হয় 30 জন ছাত্র আছে ক্লাসে, এর মধ্যে একজনের রোল এক, বাকি 29 জন কিন্তু এর কম্পিটিটার, এর প্রতিপক্ষ, কারণ ও টপে আছে। তাহলে যিনি সরকারি দল থাকবেন ওনার প্রতিপক্ষ থাকবে পুরো দেশের সমস্ত দলগুলা। এখন যদি এইরকম চিন্তা আসে যে সরকারি দলের বিপক্ষে যারা, সব এই ওই এটা ওরা বিভিন্ন রকমের ট্যাগ লাগাই দেওয়া, এটা সহি রাজনীতি না। আর আমার দলের বিপরীত যারা তারা সব জাহান্নামী, আমার দলের বিপরীত সব করা জাহান্নামী, এই ফতোয়া কি সহি আছে? কথা বলেন ঠিক আছে? এটা আমার দলের মধ্যে যারা না, আমার মতে যারা পড়ে না, এখানে সব বেকার, এরা বলতো এটাও কিন্তু সঠিক না। আমাদের মুসিবতটা কোন জায়গায় জানেন? আমাদের মুসিবতটা হলো সীমা অতিরিক্ত করা, অতিরঞ্জন করা, অতিরিক্ত করে ফেলা। সে অতিরিক্তটা কি হয়েছে? যখন সীমা লঙ্ঘন হয়ে যায় তখন মারাত্মক মারাত্মক ভীষণ বড় বড় ভুল আমাদের দ্বারাই হয়। সেই ভুল সমূহের মধ্যে কিন্তু একটা, যে আমাদের জাতীয় মহান সংসদের মধ্যে এই যে মাঝে একটা হেজাব নিয়ে একটা কথা হয়েছে না? কথা বলে হেজাব নিয়ে একটা কথা হয়েছে না? এইখানে ছোট্ট একটা পয়েন্ট আমি আপনার সামনে স্পষ্ট করে দিলে আপনি আরো পরিষ্কার বুঝতে পারবেন। সমস্যা হয়ে গেছে কি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, জাতীয়তাবাদী দল বিএনপি তারা হলো সরকার, মানে 1 নম্বর রোল এদের। রানার্স আপ বা দ্বিতীয় চ্যাম্পিয়ন হলো জামাত ইসলামী বাংলাদেশ, তাই তো? এরা বিএনপি হলো চ্যাম্পিয়ন আর রানার্স আপ হলো জামাত, অর্থাৎ সরকারি দল হচ্ছে বিএনপি আর বিরোধী দল হলো জামাত। আর গণতান্ত্রিক রুল অনুযায়ী সংসদে অবশ্যই বিরোধী দল থাকে, ঠিক? তো যদি না থাকে তাহলে তো সংসদ প্রাণবন্ত হয় না সিস্টেম অনুযায়ী। এখন জামাতের নামের সাথে ইসলাম যুক্ত থাকার কারণে জামাতের যৌক্তিক বিরোধিতা সরকারি দল করবে, এটা তো স্বাভাবিক। বুঝতেছেন না কথা? ওই রকম ভাবে সরকারের যৌক্তিক বিরোধিতা সমালোচনা জামাত করবে, এটাও স্বাভাবিক। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, এই জামাতের বিরোধিতা করতে গিয়ে না বুঝে হোক, অসতর্কতা হোক, অনেক ক্ষেত্রে ইসলামের বিরোধিতা হয়ে যাচ্ছে। আমি কি আপনাকে বুঝাইতে পারলাম? কারণ জামাতের বিরোধিতা আপনি করবেন, অবশ্যই করবেন, যৌক্তিক, গঠনমূলক, দালিলিক, প্রমাণ ভিত্তিক, এটা গণতান্ত্রিক রুল, সংসদকে প্রাণবন্ত করার জন্য এটা দরকার। কিন্তু আপনার কাছে আমার পরবর্তী দাবি হলো এটা, এই জামাতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা মনে করে ফেলেন না। জামাতের বিরোধিতা করতে গিয়ে যদি ইসলামের বিরোধিতা করে ফেলেন তাহলে আপনার ইহকাল পরকাল উভয়কাল কিন্তু বরবাদ হয়ে যাবে। এই ভুলটা পিছনের সরকার কিন্তু করেছিল। আবার অনেকে না বুঝে, অনেকদিন পরে আজকে আমি ভিডিও ক্যামেরা লাগাইছি কিন্তু এই কারণে, অনেকে না বুঝে আমার এখানে ফটোয়া কিন্তু পুরো জামাতের ছাপাই দিচ্ছে। আমার কিন্তু কোনো জামাতের ছাপাই বা বিএনপি ছাপাই দেওয়া উদ্দেশ্য না। আমার কথা বলো, আপনার আমার ইমান দেখানোর দরকার। আমি বিএনপি করি, আমি তো ইসলামের বিপক্ষে না। কথা বলো, আমি বিএনপি, তার মানে কি আমি ইসলাম বিদ্বেষী না? কিন্তু আমি আমার প্রতিপক্ষের যে বিরোধিতা আমি করবো, এই বিরোধিতাটা হবে আমি মুসলমান এইটা বিবেচনায় নিয়ে, কোন দিকে আর কোন দিকে
আপনি অত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা দায়িত্বশীল চেয়ারে বসে একজন পর্দানশীল মহিলার পর্দা নিয়ে হেজাব নিয়ে কথা বলেন, এটা একটা চরম মূর্খতার পরিচয় হয়ে গেছে, একটা চরম অপরাধমূলক কাজ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা যদি হিসাব করেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, উনার যে মাকসাদ, ওই মাকসাদ কিন্তু শুধু জামাতের থেকে বলা, কিন্তু ওই জায়গায় সামান্য মিস হওয়ার কারণে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ ফরজ বিধান একজনে ব্যাখ্যা দিচ্ছে। আবার মঈনুদ্দিন নামে একজন লোক ব্যাখ্যা দিচ্ছে যে পর্দাদারে কয় ওইখানে যে 3 জন মহিলা ছিল তারা কি সেইভাবে পর্দা করিল? ওনার ব্যাখ্যাটা হলো এই, আমার কথা হলো ওইখানে সর্বমোট 3 জন মহিলা না, সংরক্ষিত আসলেই তো আছে 50 জন, আর বাকি নির্বাচিত আরো কয়েকজন আছে না? আপনারা বুঝতেছেন তো কথা? সংরক্ষিত যারা নির্বাচিত না এরা আছে 50, আর আরো আছে যারা ইলেক্টেড মানে নির্বাচিত, তাহলে সব মিলে 50-এর বেশি। দুর্ভাগ্যজনক দুঃখজনক দেখার তাহলে যে একজন পুরুষ সে একজন মহিলা হেজাব নিয়ে কথা বলতেছে, আর 50 জন মহিলা টেবিল চাপড়ায় চাপড়ায় ওটার উপরে খুশি করে যাচ্ছে, বলেছে না? তাহলে ইনাদেরও তো উচিত ছিল এইরকম করা। আর ইনার পর্দাটা শতভাগ শরীফ পর্দা কিনা ওটার বিশ্লেষণ আমরা পরে করব, কিন্তু যতটুকু আছে ওখানে উপস্থিত যারা আছে তাদের তুলনায় তো এরা ফাইন বোঝা গেছিল না, এদের তুলনায় যারা ফাইন বোঝা গেছিল, এটা কিন্তু চরম অপরাধ হয়ে গেছে, চরম ভুল হয়ে গেছে। এটা আল্লাহ পাকের ফরজ বিধান নিয়ে কোন রকম হাসি তামাশা, একটু নামাজ পড়তে গেছে, কত মুসল্লি দেখলাম, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে গেছেন বলার সঙ্গে সঙ্গে এটা নাউজুবিল্লাহ। এই নামাজ এটা ফরজ ইবাদত, তুজার মধ্যে দিয়ে হুজুর হয়েছে আপনার ইমাম চলে যাবে। ফরজ যে বিধান আছে এই ফরজ বিধান নিয়ে কোন রকম কোন প্রশ্ন তোলা বা কোন রকম কোনো কিছু করা, সে করতেছে তার ব্যাপারে করতে দেন। আপনি প্রথম প্রশংসা করেছেন চমৎকার সুন্দর, হ্যাঁ ওনারা অনেকে স্মার্ট শিক্ষিত সুন্দর কথা বলে, আগামী ভবিষ্যৎ তাদের অনেক ভালো, অনেক কথা বলে, কেউ দেখলাম না দেখলাম না, আপনার দেখার দরকার কি? আর বলে দেখার দরকারটা কি? এই জায়গায় এই কাজটা কিন্তু চরম অপরাধ হয়ে গেছে। এই অপরাধটা হয়ে গেছে কোন নিমিত্তে? আমি মেনে নিয়ে বলতেছি যে আপনি ইসলামের বিপক্ষে বলেননি, বলতেও চাননি, আপনি আপনার পলিটিক্যাল অপোজিশন যে আছে তাকে বলার জন্য বলেছেন, কিন্তু আপনার ভুলে উপস্থাপনার ভঙ্গি এটা কিন্তু স্পষ্ট শরীয়তের ফরজ পর্দার বিধানের বিপরীত চলে গেছে। আপনার প্রকাশ্যে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। এইরকম এই একটা দেখেন, আরেকটা পয়েন্টে আছেন। এই সত্য কয়েকদিন আগে সৈয়দ আসিফা আশরাফুল কাফিয়া দেখেছেন, ওই যে সাবেক সংসদ সদস্য বিএনপি, আপনারা ভিডিওটা দেখেছেন কিনা জানি না, উনি বলতেছেন যে শরীরের জন্য জর্দা কেমন ক্ষতিকারক, ধর্মের জন্য ইসলাম এরকম ক্ষতিকারক। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কত বড় সাহস আর কত বড় দুঃখের কথা! আপনি এই কথা কোন যুক্তিতে বলতে পারলেন? এই কথা কি আপনারা সমর্থন করেন? কথা কয় না, সমর্থন করেন আপনি? ওরে ভাই, আমি বিএনপি করি, এটা আমার অধিকার বাংলাদেশে, আমি দল করব, যে কোনো দল আমি করতে পারি, কিন্তু আমার এই দলের যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাকে রাজনৈতিকভাবে ফাইল করতে হবে, তাকে রাজনৈতিকভাবে তার সমালোচনা করতে হবে, তথ্যভিত্তিক গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু তার বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছেন আপনি, এটা চরম অপরাধ হচ্ছে না? কত বড় কথা! শরীরের জন্য দরকার, এই ঠিক এই একই কথা সম্ভবত মতিয়া চৌধুরী বলছিল ধর্মীয় নিশার মর্যাদার নিশা দেওয়া। মতিয়া চৌধুরী জানেন না? বিগত সরকারের সময় ওইখানেও কিন্তু এই কথা বলা হয়েছিল যে ধর্মের নেশা আর মর্যাদার নেশা সমান। এই ধর্মের নেশার মর্যাদার নেশা কার সাথে কি তুলনা করবেন আপনি? ভালো করে লক্ষ্য করেন, নারাজি অসন্তুষ্টি যদি আরশে আজিমের থেকে হয়ে যায়, গোটা দুনিয়ার কোন দুনিয়ার সঙ্গে মিশে যেতে এক মুহূর্ত সময় লাগবে।
যদি নারাজি অসন্তুষ্টি যদি কুদরতে হাকিমের থেকে যদি হয়ে যায়, ফয়সালা যদি ওখান থেকে হয়, দুনিয়ার কোন শক্তি কিন্তু আপনারা বাঁচাতে পারবে না ভাই। আর সমস্ত দুনিয়া যদি বিরুদ্ধে চলে যায়, আর আরশে আজিমের মালিক যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, গোটা দুনিয়ার বিরোধিতা আমাকে শেষ করতে পারবে। এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে। খবরদার খবরদার, আমার রাজনৈতিক বিরোধিতা এটা যেন কোনো অবস্থায় আমার ধর্মীয় বিরোধিতায় রূপান্তরিত না হয়। যদি এরকমটা হয়, তাহলে আমার এহকাল পরকাল সমস্ত কাল বরবাদ হয়ে যাবে। এটা হলো নেতাদের কথা বললাম। আমাদের যে এমপি মাননীয় সংসদ কুমিল্লা ৬ মনিরুল হক চৌধুরী, জনাব মনিরুল হক চৌধুরী, উনি যে ভুল করেছেন, উনার পরিবারের সন্তান একটা মেয়ে ডাক্তার সাইমা চৌধুরী, যিনি হলেন আমাদের ঢাকা ভার্সিটির ঢাবির শিক্ষিকা। এনাকে আপনারা চেনেন কিন্তু বুঝতে পারতেছেন না। ওই যে জুলাই আন্দোলনের সময় পুলিশকে আন্দোলন আছে, আমার ছাত্রের মুখ বন্ধ করে রাখার অধিকার আপনাকে কে দিচ্ছে? এই যে একটা ভূমিকা দিয়েছিল না মহিলা, ইনি হলেন তুমি ছিলেন যে, এই মহিলার একটা বক্তব্য আছে, এই সাইমা চৌধুরীর একটা বক্তব্য আছে, নারী কেন কোন পুরুষের পোশাক নিয়ে কথা বলা হয়, এটা অপরাধ। এটা হলো ইনি বলছিলেন। ইনি হলেন ওই এমপির মেয়ে, কিন্তু পার্লামেন্ট সদস্যের মেয়ে। এই জায়গায় এই একটা পয়েন্ট। আর একটা সর্বসাকুল্যে সাধারণ জনগণের কাছে, সাধারণ মানুষ আমরা অতিমাত্রায় রাজনীতির মধ্যে আমাদের জড়াতে গিয়ে আমাদের ইমানটা যেন নষ্ট না হয়ে যায়। আমার ইমানটা যেন নষ্ট না হয়ে যায়। আজকে আমি দেখি এমন এমন মানুষ এত বড় বড় একজন আলেম সম্পর্কে মন্তব্য করে, যেটা অকল্পনীয়। একটা জিনিস বলেন, বড় একজন আলেম আপনার বিপরীতে রাজনীতি করে, ওই রাজনৈতিক সমস্যা ছাড়া আর কোন সমস্যা আছে তার? আমি বুঝতে পারিনি। মনে করেন, ধরেন আমি একটা রাজনৈতিক দলের মধ্যে আছি, আপনার বিপরীত। এখন আপনি আমার সমালোচনা করবেন, আমার সাথে তো আপনার জমি জমা নিয়ে গন্ডগোল না, টাকার লেনদেনে গন্ডগোল না, আপনার সঙ্গে আমার কোনো মারামারি হয় নাই, কোনো বিষয় নেই, এগুলো যখন হয় নাই, তখন নিয়ে আপনি আমাকে রাজনীতির কারণে পছন্দ করেন না। কথা ঠিক আছে না? তা রাজনীতির কারণে পছন্দ না করা কোন বড় আলেমের মারাত্মক সমালোচনার মধ্যে যাওয়াবেন না। এতে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ইমান আমল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক একজনে বলতেছে একদিন, মানে কথাটা বলেই দিই, না মামুনুল হক সাহেবের আমি অত্যন্ত মহাব্বত করতাম, লোকটা আমার নজরতে পড়ে গেছে বলতেছে। আমি বলতেছি, হ্যাঁ আমারও নজরতে পড়ে গেছে। আর এরকম নজরতে পড়তে পড়তে তো পড়ে তো হাতে নিয়ে পড়ে যাবে, তো উঠতে পারবে না। এত বেশি পরিমাণে নজরতে পড়লে সে তো আর বাঁচতে না। এখন ওই লোকটা বলতেছে, তাহলে কি আপনি মস্করা করতেছেন আমার সাথে? আর মস্করা না, আপনার এই কথা শুনে আমার একটা ঘটনা মনে আসছে। নফাতুল আরবের মধ্যে ঘটনাটা আছে। বাদশা হারুনুর রশিদ যাচ্ছে রাস্তা দিয়ে, যাওয়ার সময় এক কৃষক সে আওয়াজ দিয়ে বলতেছে বাদশারে দেখে, যে বাদশা হারুনুর রশিদ আমার নজরতে পড়ে গেছে। এই ঘটনাটা শোনার পরে বাদশার এক পিএস, মানে উকিল, মানে সাথে যে থাকে একজন পিএ সেক্রেটারি, সে বলতেছে আনফুনফিল মাই ওয়াইস্টনফি সামা, তার নাক হলো পানির নিচে আর ভাষা আকাশের দিকে। মানে এই আনফুনফিল মা ওয়াইস্টনফি সামা এর অর্থ হলো নাক পানিতে আর ভাষা আকাশে। তা সমস্যাটা হলো, আমি আপনাকে বলতে চাচ্ছি হলো এই জিনিসটা, মাওলানা মামুনুল হক বিখ্যাত একজন বড় আলেম, তার রাজনীতি আপনার রাজনীতির সাথে মেলে না। দরকার নেই তার রাজনীতি সে করুন, আপনার রাজনীতি আপনি করেন। কিন্তু নজরতে বলেছে, এ হয়েছে তা হয়েছে, এটা সমালোচনা করতে করতে এই বড় আলেমের সমালোচনা করার কারণে আপনার নেক আমল কিন্তু বরবাদ হয়ে যায়। রাজনীতির ময়দানে রাজনৈতিক সমালোচনা করেন, সে আলেম হিসাবে আলেমের সমালোচনা করেন না। আমি তো আপনারা বুঝাইতে পারছি কথাটা। রাজনৈতিক সমালোচনা আপনি তার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আলেম হিসাবে আলেমের সমালোচনা করেন না। এরকম অগণিত গুড়ি গুড়ি সাধারণ মানুষ, এরা অমুক মুনাফেক, অমুক সিটার, অমুক বার্তা, অমুক জাবদার, এই সমস্ত কথাবার্তা বলে কেন আপনি নিজের ইমানের মধ্যে নিজে কেন ছবি পাঠাচ্ছেন? আমার দাবি আপনার কাছে পরে ধরে আপনার দুটা পা ধরে আমি অনুরোধ করি, আপনার রাজনীতি এটা যেন আপনার ধর্মের উপরে চলে না যায়, আপনার রাজনীতি এটা যেন কোনো আলেম বিদ্বেষের কারণ না হয়। আজকের মূল আলোচনা পুরো কথা এই দুইটা মেসেজ মাত্র। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি
কোন অবস্থায় কোন আলেমের বিপক্ষে অবস্থান করবো না। আর আমি কখনো আমার এই পলিটিক্সের জন্য আমি কখনো দিন, ধর্ম, ইসলাম ও মুসলমানদের বিপক্ষে আমি অবস্থান নেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক নসিব